ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তোমাদের পোস্ট পিসিক এবং এমএসসি নার্সিং এর ফাইনাল এক্সামের জন্য আর রয়েছে মাত্র 4 দিন, এবং আজকে রয়েছে তোমাদের জন্য একটা 100 মার্কসের কোশ্চেন পেপার। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, দ্য রেসপিরেটরি চেন অফ ব্যাকটেরিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য। রেসপিরেটরি চেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোথায় রয়েছে? অপশন রয়েছে সাইটোপ্লাজমিক মেমব্রেন, সেল ওয়াল, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তো ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল থাকে বা সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকে, তার মধ্যে এনজাইম এবং প্রোটিন কমপ্লেক্স থাকে, যেখান থেকে রেসপিরেটরি চেন তৈরি হয়। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সাইটোপ্লাজমিক মেমব্রেন রয়েছে, এটা হবে ব্যাকটেরিয়ার জন্য রেসপিরেটরি চেন। এবং বাকি ব্যাকটেরিয়াল যে সেল ওয়াল রয়েছে, ব্যাকটেরিয়াল সেল ওয়ালে কিন্তু পেপটাইডোগ্লাইকেন থাকে, এবং পেপটাইডোগ্লাইকেন কি করে? এটাকে একটা স্ট্রাকচারাল সাপোর্ট বা প্রোটেকশন দেয়, এবং এখানটায় কোনো লিপিড বাইলেয়ার নেই যেখান থেকে সে কিনা ফসফোরাইলেশন করতে পারবে বা রেসপিরেশন করতে পারবে। তার জন্য সেল ওয়াল ব্যাকটেরিয়াতে হবে না, মানে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের রেসপিরেশন হবে না। সাইটোপ্লাজমে তো রেসপিরেশন হয় না, এবং মাইটোকন্ড্রিয়া যেটা রয়েছে সেটাকে আমরা হচ্ছে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে পাই, এবং যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সেটাকে সেলের এনার্জি হাউস বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু রেসপিরেশনটা হচ্ছে না। নেক্সট দেখো, প্রেজেন্স অফ ভায়াবল ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড স্ট্রিম ইজ কল। ব্লাড স্ট্রিমের মধ্যে যদি ভায়াবল ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে তখন সেটাকে কি বলা হয়? অপশন রয়েছে ভাইরেমিয়া, সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিমিয়া এবং ব্যাকটেরিসাইডাল। তাহলে দুটো জিনিস বলেছিলাম, একটা হচ্ছে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া এবং একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া। যদি শুধুমাত্র প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া থাকে তাহলে সেটার জন্য হবে ব্যাকটেরিমিয়া, এবং যদি সেই ব্যাকটেরিয়াটা ব্লাডের মধ্যে প্রেজেন্ট রয়েছে এবং সেটা মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং ডিজিজ কজ করছে, তখন সেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলবো। তাহলে শুধুমাত্র ভায়াবল ব্যাকটেরিয়া যদি প্রেজেন্ট থাকে তখন সেটাকে আমরা ব্যাকটেরিমিয়া বলবো। অর্গানিজম দ্যাট ক্যানট মেক দেয়ার ওন ফুড অ্যান্ড রিলাই অন আদার্স ফর নিউট্রিশন আর কল। অর্গানিজম যেগুলো নিজেদের ফুড নিজেরা তৈরি করতে পারে না এবং অন্যদের উপর রিলাই করে থাকে, তাদেরকে আমরা কি বলবো? অপশন রয়েছে অটোট্রপস, প্রডিউসার্স, হেটারোট্রপস এবং স্যাফোট্রপস। এবং এই কোশ্চেনটা আমি অলরেডি ডিসকাস করেছিলাম। যারা নিজেদের ফুড নিজেরা তৈরি করতে পারে তাদেরকে আমরা অটোট্রপস বলি, এবং যারা পারে না তাদেরকে আমরা বলি হেটারোট্রপস। হুইচ নিউট্রিয়েন্ট মেনলি অ্যাক্ট অ্যাজ মেটাবলিক রেগুলেটরস ইন দ্য বডি। কোন নিউট্রিয়েন্ট আমাদের বডিতে মেটাবলিক রেগুলেটর হিসেবে কাজ করে? অপশন রয়েছে কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট, প্রোটিন অ্যান্ড রাফেজ, ভিটামিন অ্যান্ড মিনারেলস, ওয়াটার অ্যান্ড রাফেজ। তাহলে মেটাবলিক রেগুলেটর বলেছে, তাহলে ভিটামিন এবং মিনারেল যেগুলো রয়েছে এগুলো মেনলি মেটাবলিক রেগুলেটর হিসেবে কাজ করছে। হুইচ অফ দ্য ফলোয়িং নিউট্রিয়েন্ট হেল্পস ক্যারি অক্সিজেন ইন দ্য ব্লাড। ব্লাডের মধ্যে কোন নিউট্রিয়েন্ট অক্সিজেন ক্যারি করতে হেল্প করে? তাহলে আমরা জানি যে আমাদের ব্লাডের মধ্যে যে অক্সিজেন ক্যারি হয় সেটা কার দ্বারা ক্যারি হয়? হিমোগ্লোবিনের দ্বারা, অক্সিহিমোগ্লোবিন। এবং হিমোগ্লোবিন তৈরি করতে কি প্রয়োজন হয়? সেখানে প্রয়োজন হয় আয়রনের। তাহলে আয়রন যে নিউট্রিয়েন্ট রয়েছে এটা আমাদের অক্সিজেন ক্যারি করতে হেল্প করে। আয়রনটাকে নিউট্রিয়েন্ট না বলে যদি আমরা মিনারেল বলি তাহলে আরও বেটার হয়। তাহলে আয়রন আমাদেরকে অক্সিজেন ক্যারি করতে হেল্প করছে। হুইচ অফ দ্য ফলোয়িং ফুড গ্রুপ ইজ নট দ্য বেস্ট সোর্স অফ ডায়েটারি ফাইবার। কোন ফুডটা ডায়েটারি ফাইবারের জন্য বেস্ট সোর্স নয়? অপশন রয়েছে হোল গ্রেন, লেগিউমস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর মিট। এখানে ডায়েটারি ফাইবার বলেছে, তাহলে ডায়েটারি ফাইবারের জন্য আমরা কি খাবো? এখানে গ্রেন রয়েছে, এখানে লেগিউমস রয়েছে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রয়েছে আর মিট রয়েছে। তাহলে মিট যেটা রয়েছে সেটা হচ্ছে পিওর সোর্স অফ প্রোটিন। তাহলে এখানটায় আমাকে ডায়েটারি ফাইবারের সোর্স বলেছে এবং নট বলেছে। তাহলে নট বলেছে মানে সেখানটায় আমাদের এটা প্রোটিনের সোর্স হচ্ছে, তাহলে নট বললে এটার অ্যান্সার মিট হবে। বাকি হোলগ্রেন যেটা রয়েছে, হোলগ্রেন হচ্ছে মেনলি তোমার ডায়েটারি ফাইবার, এটাতে সবথেকে বেশি পাওয়া যায়। বাকি লেগিউমস যেমন তোমার বিনস হবে, লেন্টিলস হবে, এগুলোর মধ্যেও আমরা কিছুটা ডায়েটারি ফাইবার পেয়ে থাকি। আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেটা রয়েছে এটার মধ্যে ভিটামিন, মিনারেলস এগুলো বেশি থাকে আর কিছুটা ডায়েটারি ফাইবার থাকে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে মিট। ড্রাগস আর এক্সক্রিটেড ফ্রম দ্য বডি থ্রু। ড্রাগস আমাদের বডিতে কোথা থেকে এক্সক্রিট হয়? তাহলে ড্রাগস এক্সক্রিট করার জন্য আমাদের কিডনি রয়েছে, ব্রেস্ট মিল্ক, সেলাইভা, সোয়েট এবং বাইল এখান থেকেও সিক্রেশন হয় এবং মানে এক্সক্রিশন হয়, এবং ইন্টেস্টাইন থেকেও এক্সক্রিশন হয়। তাহলে এখানে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাভাব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ অ্যান্টি এমেটিক ড্রাগ। অ্যান্টি এমেটিক ড্রাগ কোনটা? অপশন রয়েছে মেটোক্লোপ্রামাইড, ডোমপেরিডোন, অনডেনসেট্রন এবং অল অফ দ্য অ্যাভাব। তাহলে প্রত্যেকটাই ড্রাগ কিন্তু আমাদের অ্যান্টিএমেটিক ড্রাগের মধ্যে পড়ে। এবং এখানটায় যদি বলে কেমোথেরাপির জন্য কোন ড্রাগটাকে প্রেফার করা হয় তাহলে সেটার অ্যান্সার হবে অনডেনসেট্রন।
5% ডেক্সট্রোজ ইন নর্মাল সেলাইন ইজ 5% ডেক্সট্রোজ যদি নর্মাল সেলাইনের মধ্যে মিক্স করা হয়, যেটাকে 5DNS বলা হয়, তাহলে সেটা কী রকমের সলিউশন হবে? অপশন রয়েছে আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটনিক এবং নিউট্রাল। তাহলে শুধুমাত্র নর্মাল সেলাইন যদি থাকে তাহলে সেটা আইসোটোনিক সলিউশন হয়, এবং তার সাথে যদি আমি 5D অ্যাড করে দিই, 5D নিজে যেটা রয়েছে সেটা হাইপারটনিক, এবং 5Dর সাথে NS যোগ করলে সেটাও একটা হাইপারটনিক সলিউশন হয়ে যাবে। হুইচ ভিটামিন ইজ নোন অ্যাজ অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন? অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন কাকে বলা হয়? অপশন রয়েছে ভিটামিন সি, ই, এ এবং কে, এবং অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন বলা হয় ভিটামিন ই কে। When the drug is introduced in the bone marrow, the root is called. যখন বোন ম্যারোর মধ্যে আমরা কোনো ড্রাগ ইন্ট্রোডিউস করি তখন ওই রুটটাকে আমরা কি বলবো? ইন্ট্রাপেরিটোনিয়াল, ইন্ট্রাথিকাল, ইন্ট্রামিডুলারি এবং ইন্ট্রা আর্টেরিয়াল। তাহলে আর্টারির মধ্যে দিলে সেটা হবে ইন্ট্রা আর্টেরিয়াল। আচ্ছা, ইন্ট্রাপেরিটোনিয়াল মানে আমরা পেরিটোনিয়াম ক্যাভিটির মধ্যে দিচ্ছি। আর বাকি দুটো অপশন যেমন ইন্ট্রাথিকাল রয়েছে, ইন্ট্রাথিকাল হচ্ছে যে যখন সিএসএফ বা সাব অ্যারাকনয়েড স্পেসে আমরা কোনো ড্রাগ দিই তখন সেটাকে ইন্ট্রাথিকাল বলা হয়। আর ইন্টারমিডুলারি যেটা রয়েছে সেটা ইন্টারমিডুলারি রুটে আমরা কিন্তু বোন ম্যারোর মধ্যে দিয়ে থাকি। তাহলে এখানটায় অ্যান্সার হচ্ছে ইন্ট্রামেডুলারি। The study of absorption, distribution, metabolism and excretion of drug is known as. যখন একটা ড্রাগের অ্যাবজর্পশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, মেটাবলিজম এবং এক্সক্রিশন হচ্ছে, তখন আমরা এটাকে কি বলবো? এখানে দুটোই অপশন আমাদের থাকে এবং কনফিউশন হয়, ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স। তাহলে ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে যে আমার বডিতে ড্রাগটা গিয়ে কিভাবে কাজ করছে, তাহলে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন এগুলো হচ্ছে আমার ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে পড়বে। কার্ডিওটনিক্স আর দ্য ড্রাগ ইউজ টু। কার্ডিওটনিক্স এই ড্রাগগুলো কেন ইউজ করা হয়? অপশন রয়েছে ট্রিট ডিসরিথমিয়া, ট্রিট ইনফ্লামেটরি ডিজিজ অফ দ্য হার্ট, ইনক্রিজ হার্ট রেট অ্যান্ড কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন এবং অল অফ দ্য অ্যাভাভ। তাহলে দেখো কার্ডিওটনিক্স যে ড্রাগগুলো রয়েছে এরা হচ্ছে হার্টের যে রেট ইনক্রিজ করতে এবং কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশনটাকে বাড়াতে হেল্প করে। তাহলে এগুলোকে কার্ডিওটনিক ড্রাগ বলা হয়, যেগুলো হার্ট রেট এবং মাসেল কন্ট্রাকশনটাকে বাড়াচ্ছে। Which is another term coined for reinforcement? Reinforcement এই কথাটার অন্য টার্ম কি হবে? অপশন রয়েছে রিওয়ার্ড, কন্ডিশন, রেসপন্স এবং নান অফ দ্য অ্যাভাব। রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে যেটা আমাদেরকে কাজ করতে আরও বেশি করে প্রমোট করে বা কাজ করতে আরও ভালো লাগছে আমাকে যেটা পেলে, তাহলে সেটাকে আমরা রিওয়ার্ড বলতে পারি। রিওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস যে তোমাকে যদি কোনো কাজের জন্য একটা কিছু ভালো বলা হয় বা কিছু দেওয়া হয় তাহলে তোমার সেই কাজটা করতে আরও বেশি ভালো লাগে। তো দিস ইজ আ টার্ম ইউজ ফর রিইনফোর্সমেন্ট অ্যান্ড দ্য আদার টার্ম ইজ রিওয়ার্ড। The cognitive theory proposed by Jean Piaget focuses on the development of. জিন প্যাজেটের যে কগনিটিভ থিওরি রয়েছে সেটা কিসের ওপরে মানে কোনটার ওপরে ডেভেলপড রয়েছে বা তার বেস কি রয়েছে? ল্যাঙ্গুয়েজ স্কিল, মোরাল রিজনিং, কগনিটিভ অ্যাবিলিটিস এবং ইমোশনাল ইন্টেলিজেন্স। তাহলে এটা হচ্ছে যে আমাদের কগনিটিভ অ্যাবিলিটিসের ওপর রয়েছে, কগনিটিভ বা নলেজ, এবং এখান থেকে আস্তে আস্তে যে তোমার 4টে স্টেজ রয়েছে কগনিটিভ থিওরি, সেখানে আমরা প্রথমে দেখছি যে সেন্সরি মোটর ডেভেলপমেন্ট হচ্ছে, তারপরে অপারেশনাল স্টেজ রয়েছে পরপর 3টে, এবং এখানে আস্তে আস্তে ইগো থেকে শুরু হয়, তারপরে ঈদ থেকে শুরু হয়, তারপরে ইগো আসে এবং তারপরে আস্তে আস্তে বাচ্চা একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তৈরি হয়ে যায়। তাহলে এখানটায় কগনিটিভ অ্যাবিলিটিসগুলো বাচ্চার ক্ষেত্রে ডেভেলপ হচ্ছে। The process by which individual acquire the beliefs, values and behaviors of a particular culture is called. তাহলে একজন ইন্ডিভিজুয়াল যে একটা বিলিভ, ভ্যালু বা বিহেভিয়ারগুলো কোনো একটা কালচারের এগুলোকে জানছে বা অ্যাকোয়ার করছে সেটাকে কি বলবো? অ্যাসিমিলেশন, অ্যাকালচারেশন, সোশ্যালাইজেশন এবং এনকালচারেশন। তাহলে আমরা আমাদের সারা জীবন ধরে যেগুলো শিখতে থাকি, আমাদের কালচার সম্পর্কে আমরা যে শিখতে থাকি সেটাকে আমরা এনকালচারেশন বলি, অর্থাৎ যেখানে আমরা থ্রু আউট লাইফ আমরা একটা কালচার সম্পর্কে শিখছি। তাহলে এখানে বলেছে যে ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার দ্য বিলিভ, ভ্যালু, বিহেভিয়ার অফ আ পার্টিকুলার কালচার। আমার যে নিজস্ব কালচার রয়েছে সেই পার্টিকুলার কালচার সম্পর্কে আমি আমার নলেজ অ্যাকোয়ার করছি, তাহলে এটাকে আমরা এনকালচারেশন বলি, এটাকে আমরা এনকালচারেশন বলবো। আর বাকি অ্যাসিমিলেশন এবং অ্যাকালচারেশন রয়েছে, এখানে হচ্ছে যে যখন একটার বেশি কালচার একসাথে মিক্স হচ্ছে, যেখানে কোথাও আমাদের নিজস্ব কালচারটাকে আমরা ভুলে যাচ্ছি বা কোথাও আমাদের নিজস্ব কালচারের সাথে নতুন করে অন্য কালচার অ্যাড হচ্ছে, এই জিনিসগুলোকে বোঝায়। তাহলে যেখানে আমার পার্টিকুলারলি একটিই কালচার রয়েছে এবং সেটা সম্পর্কে আমি নলেজ অ্যাকোয়ার করছি সেটাকে আমরা এনকালচারেশন বলবো। According to Erik Erikson's psychosocial theory, the primary developmental task during adolescence is. অ্যাডোলেসেন্সদের জন্য মেন কাজ কি রয়েছে?
আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, ইন্টিমিটি ভার্সেস আইসোলেশন, জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন এবং ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার। তাহলে এরিক এরিকসনের কিন্তু টোটাল আমাদের 8টা স্টেজ রয়েছে, যেখানে প্রত্যেকটা এজ গ্রুপকে আমরা ভাগ করছি এবং প্রত্যেকটা এজ গ্রুপের জন্য কিছু পার্টিকুলার টাস্ক রয়েছে। এবং এখানে আমাকে জানতে চেয়েছে যে অ্যাডোলেসেন্সদের জন্য কোনটা। অ্যাডোলেসেন্সদের জন্য মেনলি এজ গ্রুপ এখানে 12 থেকে 18 হয়, যেটার জন্য রয়েছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। বাকি ইন্টিমিটি ভার্সেস আইসোলেশন যেটা রয়েছে এটা হচ্ছে আর্লি অ্যাডাল্টহুড, যেখানে 18 থেকে 40 বছর বয়স বা কখনো কোথাও কোথাও আমরা দেখি 35 বছর বয়স এরমভাবে থাকে। ইন্টিমেসি ভার্সেস আইসোলেশনের জন্য রয়েছে মিডিল অ্যাডাল্টহুড। জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, আর্লি অ্যাডাল্টহুড হচ্ছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, এটা হচ্ছে আর্লি অ্যাডাল্টহুড। আচ্ছা, জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশনের জন্য রয়েছে মিডিল অ্যাডাল্টহুড, যখন মধ্যবয়স্ক, সেখানে ইদার আমরা আরও বেশি কিছু জেনারেট করব বা আমাদের লাইফটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে। যেমন একটাই জব করতে করতে আমরা একদম 30 বছর থেকে শুরু করে 62 বছর কাটিয়ে দিই, তাহলে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্ট্যাগনেশন, যেখানে আমি নতুন কিছু করছি না। তাহলে জেনারেটিভিটি মানে আমি নতুন কিছু জেনারেট করছি, তাহলে সোসাইটিতে আমাদের কিছু কন্ট্রিবিউশন থাকে, নেক্সট জেনারেশনের জন্য আমরা কিছু করে যেতে পারি, এটা হচ্ছে জেনারেটিভিটি। আর যদি না করতে পারি তাহলে সেটা স্ট্যাগনেন্ট হয়ে গেল। আর একটা রয়েছে ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার, যেটা হচ্ছে লেট অ্যাডাল্টহুডে দেখা যায়, এটা আফটার 65 ইয়ার্স, মোর দেন 65 ইয়ার্স হবে, যেখানটা আমাদের রিটায়ারমেন্ট পিরিয়ড চলছে। এবং এই সময় আমাদের একটা উইজডম, ফুলফিলমেন্ট, এই জিনিসগুলোর ওপরে আমরা রিফ্লেক্ট করি যে আমরা সারা জীবন কি করলাম। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার, এটা লেট অ্যাডাল্টহুডের জন্য অ্যাপ্লিকেবল হলো। তাহলে এখানে কোশ্চেনে ছিল যে ডেভেলপমেন্টাল টাস্ক ডিউরিং অ্যাডোলেসেন্স, তাহলে সেটা হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং নিউরোট্রান্সমিটার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফিলিং অফ প্লিজার অ্যান্ড রিওয়ার্ড। ফিলিং অফ প্লিজার এবং রিওয়ার্ডের জন্য কোন নিউরোট্রান্সমিটার অ্যাসোসিয়েটেড রয়েছে? অপশন রয়েছে সেরোটোনিন, ডোপামিন, গাবা এবং এন্ডরফিন। তাহলে এখানে রিওয়ার্ড বা প্লিজারের কথা বলছি, এবং আমাদের প্লিজার হরমোন বা হ্যাপি হরমোন বলতে আমরা কিন্তু ডোপামিনকে বোঝাই। নেক্সট দেখো, দ্য প্রসেস অফ এনকোডিং, স্টোরিং অ্যান্ড রিট্রাইভিং ইনফরমেশন ইজ নোন অ্যাজ। কোনো একটা ইনফরমেশনকে যখন এনকোড করা হয়, স্টোর করা হয় এবং আবার সেটাকে আমি রিট্রাইভিং করছি, তখন সেটাকে আমরা কি বলবো? অপশন রয়েছে মেমোরি, পারসেপশন, অ্যাটেনশন এবং লার্নিং, এবং এটার অ্যান্সার হচ্ছে মেমোরি। মেমোরি মানে আমরা কোনো কিছু পড়লাম, যখন আমি পড়লাম সেটা আমার মেমোরিতে স্টোর হচ্ছে, মানে সেটা আমার ব্রেনে স্টোর হচ্ছে, তাহলে সেটা হলো এনকোড। এনকোড করে আমরা স্টোর করি এবং তারপরে আবার যখন পরীক্ষাতে লিখতে হয় তখন আমরা সেটাকে রিট্রাইভ করি। তাহলে এটা হচ্ছে আমাদের মেমোরি, যেখানে এনকোডিং, স্টোরিং এবং রিট্রাইভিং এই তিনটে প্রসেসের মাধ্যমে আমাদের মেমোরিতে কিছু স্টোর হয়। দ্য প্রসেস অফ স্ট্রেংথেনিং আ বিহেভিয়ার বাই রিমুভিং অ্যান অ্যাভার্সিভ স্টিমুলাস ইজ নোন অ্যাজ। একটা অ্যাভার্সিভ স্টিমুলাসকে কোনো একটা বিহেভিয়ারকে স্ট্রেংথেন করার জন্য আমরা কোনো একটা অ্যাভার্সিভ স্টিমুলাস দিচ্ছি। তাহলে এখানে বলতে চাইছে প্রসেস অফ স্ট্রেংথেনিং না বিহেভিয়ার, একটা বিহেভিয়ারকে আমি স্ট্রেংথেন করব। কিভাবে স্ট্রেংথেন করব? রিমুভিং অ্যান অ্যাভার্সিভ স্টিমুলাস, একটা স্টিমুলাসকে আমি বাদ দিচ্ছি সেটার মাধ্যমে। তো এটাকে আমি কি বলবো? নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট, পানিশমেন্ট নাকি এক্সটিংশন। তাহলে দেখো, দু রকমের জিনিস রয়েছে, একটা রয়েছে রিইনফোর্সমেন্ট এবং একটা রয়েছে তোমার পানিশমেন্ট। পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি, যেখানে আমরা কোনো একটা চাইছি না যে সে করুক, ঠিক আছে। আর রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে যেখানে আমরা কোনো কিছু একটা করাতে চাইছি, তার জন্য আমি তাকে রিওয়ার্ড দিচ্ছি। রিওয়ার্ড বা রিইনফোর্সমেন্টটা সেম বললাম, তাহলে একটা কিছু আমি করাতে চাইছি, তার জন্য আমি তাকে রিইনফোর্সমেন্ট দেবো। আর আমি চাইছি যে সে কোনো কিছু না করুক, তার জন্য আমি তাকে পানিশমেন্ট দেবো। এবার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে এখানে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে। কীরকম? যেখানে আমি কোনো কিছু করাতে চাইছি এবং করাতে চাইছি বলে তাকে আমি কোনো কিছু একটা দিচ্ছি। যেমন এই হোম টাস্কটা তুমি যদি শেষ করে নাও, তোমাকে আমি একটু আধ ঘন্টা খেলতে যেতে দেবো, বা তোমাকে আমি একটা কার্টুন দেখতে দেবো, এরকম। এটা হচ্ছে পজিটিভ। এবং নেগেটিভ কোনটা? ধরো তোমার প্রচুর কাজ রয়েছে, বা তোমার হচ্ছে যে একটা কিছু খারাপ রয়েছে আর কি, অ্যাভার্সিভ কিছু রয়েছে, যে মানে হয়তো শাস্তিমূলক বা প্রচুর পড়া রয়েছে, এরকম কিছু একটা। তো তুমি যদি একটা কমপ্লিট করে নাও, সেখানে তোমার কিছুটা কাজ আমি কমিয়ে নেব, এরকম। মানে তোমার অলরেডি যে বার্ডেনটা রয়েছে সেটা আমি কমিয়ে নিচ্ছি। যেমন ধরো সকালবেলা আমাকে ঘুম থেকে উঠতে হবে, জোরে অ্যালার্ম বাজছে, তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে আমার অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে, ওই জোরের শব্দটা আমাকে সহ্য করতে হচ্ছে না, এরকম কিছু। মানে আমি একটা অ্যাভার্সিভ স্টিমুলাস, যেটা আমার ভালো লাগে না, যেটা আমার পছন্দ হয় না, সেরকম আমি কিছু একটা কমিয়ে নিচ্ছি। তাহলে এটাকে আমি নেগেটিভ রিইনফোর্সমেন্ট বলবো। অর্থাৎ আমি একটা কিছু কমিয়ে নিলাম, তোমাকে রিওয়ার্ডই দিলাম এবং কিছু একটা কমিয়ে নিয়ে রিওয়ার্ড দিলাম, যেটা তোমার পছন্দ নয় সেটা আমি কমিয়ে নিলাম। আর পজিটিভ কখন হবে? যখন আমি তোমাকে তোমার পছন্দের কিছু একটা দিচ্ছি, তখন সেটা হচ্ছে পজিটিভ। এবং এই রিইনফোর্সমেন্টটা আমরা কেন দিই? কোনো একটা বিহেভিয়ার বা কোনো একটা অ্যাক্টিভিটি আমি আরও বেশি করে চাইছি, সেই জন্য আমি তোমাকে দিচ্ছি, এটাকে আমি রিইনফোর্সমেন্ট বলবো। তাহলে এখানে যেটা বলেছে এটার অ্যান্সার হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট।
The process by which individual learn attitudes, beliefs and behaviors through observing others is known as. এখানে বলছে একটা ইন্ডিভিজুয়াল যেখানে অন্যদেরকে দেখে অ্যাটিটিউড, বিলিফ, বিহেভিয়ার এগুলো শিখছে, এটাকে আমি কি বলবো? ওবিডিয়েন্স বলবো, কমপ্লায়েন্স বলবো, কনফার্মিটি বলবো, নাকি সোশ্যাল লার্নিং বলবো? তাহলে যেখানে আমি অন্যদের দেখে শিখছি তাহলে সেটা অবশ্যই সোশ্যাল লার্নিং হবে। লার্নিং মানে শেখা, এবং যেহেতু আমি অন্য পিপলদেরকে দেখে শিখছি তাহলে এটা অবশ্যই সোশ্যাল লার্নিং। হুইচ টাইপ অফ বার্ন ইজ পেনলেস? কোন টাইপ অফ বার্নটা পেনলেস হয়, অর্থাৎ কোন টাইপ অফ বার্নে আমরা ব্যথা পাই না? ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, নান অফ দেহ। তাহলে যেটা সব থেকে বেশি বার্ন হয়, থার্ড ডিগ্রি বার্ন, সেখানটায় আমাদের যে নার্ভগুলো রয়েছে সেগুলো ইনজিওর্ড হয়ে যায় এবং নার্ভ সেন্সেশন সেই জন্য চলে যায়, এবং সেই কারণে আমাদের টাইপ 3 যে বার্ন রয়েছে বা থার্ড ডিগ্রি যে বার্ন রয়েছে সেটা পেনলেস হয়। হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ মডিফাইড অ্যামাইনো অ্যাসিড? কোন হরমোনটা মডিফাইড অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে? এপিনেফ্রিন, প্রোজেস্টেরন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং ইস্ট্রোজেন। এবং এটার অ্যান্সার কি হবে? এটা এপিনেফ্রিন হবে। এপিনেফ্রিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন ইজ প্রডিউসড বাই, এইচসিজি যে হরমোন রয়েছে এটা কোথা থেকে প্রডিউস হয়? এইচসিজি হরমোন প্রোডাকশন হয় আমাদের প্লাসেন্টা থেকে। কজ অফ এসআইএডিএইচ, এসআইএডিএইচ এর নাম আমরা সবাই শুনেছি, তাহলে সিমটমস অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা হচ্ছে এসআইএডিএইচ এর ফুল ফর্ম, সিমটমস অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে এখানটায় যে এডিএইচ হরমোন রয়েছে সেটার এক্সেস সিক্রেশন হয়, এটা কিন্তু এক্সেস সিক্রেশন, এক্সেসিভ সিক্রেশন হওয়ার জন্য আমাদের বডিতে ফ্লুইড রিটেনশন হয় এবং ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি অনেক বেড়ে যায় বা ইউরিনের যে কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, ইউরিন আউটপুট অনেকটা কমে যাচ্ছে। স্ট্রিলিং টেস্ট ইজ ইউজড ফর ডিটেকশন অফ, স্ট্রিলিং টেস্ট কিসের জন্য করা হয়? এটা করা হয় সায়ানোকোবালামিন ডেফিসিয়েন্সি চেক করার জন্য। The nurse is assisting a doctor with abdominal paracentesis. What position should the nurse assist the client into for this procedure? তাহলে এখানে বলছে যে একটা অ্যাবডোমিনাল প্যারাসিনথেসিস করবেন ডক্টর, তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে আমি কী রকমের একটা পজিশন দেবো? অ্যাবডোমিনাল প্যারাসিনথেসিস, প্যারাসিনথেসিস অর্থাৎ যেখানে অ্যাবডোমিনাল ফ্লুইড আমি বাইরে বার করব। তাহলে এক্ষেত্রে অ্যাবডোমিনাল প্যারাসিনথেসিসের জন্য আমরা ব্যাক মানে সেমি ফাউলার্স পজিশন দিই আর কি, বা যে পেশেন্ট রয়েছে তাকে আমরা সেমি ফাউলার্স পজিশনে শুইয়ে রাখি, এটার জন্য সেমি ফাউলার্স হবে। অ্যান্ড ওপেনিং অফ সার্জিক্যাল উন্ড এজেস ইজ কল, সার্জিক্যাল উন্ড এজগুলো যদি ওপেন হয়ে যায় তখন ওটাকে আমি কি বলবো? একটা রয়েছে এভিসকারেশন এবং একটা রয়েছে ডেহিশনস। তাহলে যদি সার্জিক্যাল উন্ড এজটা ওপেন হয়ে যায়, জাস্ট শুধু খুলে গেল, তখন সেটাকে আমি উন্ড ডেহিশনস বলবো। আর এভিসকারেশন কখন বলবো? যেখানে ভেতরের যে মানে যেটা সেলাই রয়েছে আর কি, এই সেলাইটা তো খুলে গেল, এই সুচারিংটা ওপেন হয়ে গেল, এবং সুচারিংটা ওপেন হয়ে যখন ভেতরের অর্গানগুলো বাইরে বেরিয়ে আসছে তখন সেটাকে আমি এভিসকারেশন বলি। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো, অ্যান্ড অ্যান্সারেবিলিটি অফ সাবঅর্ডিনেট টু হিজ অর হার সুপিরিয়ার ফর পারফরমেন্স অফ দ্য অ্যাসাইন টাস্ক ইজ নোন অ্যাজ। তাহলে আমি একটা কোনো কাজ করার জন্য, আমাকে একটা কাজ করতে দিয়েছিলেন আমার সুপিরিয়র, এবং সেই কাজটা করার পরে আমাকে এটা রিপোর্টিং করতে হবে সেই সুপিরিয়রকে, তো এটাকে আমি কি বলবো? অপশন রয়েছে অ্যান্সারেবিলিটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং অ্যাপ্রেইজাল। তাহলে অ্যান্সারেবিলিটি হয় না, এটাকে অ্যাকাউন্টেবিলিটি বলা হয়, যে যেখানে আমরা আমাদের কাজের সম্পর্কে ওয়াকিবহাল বা আমি আমার কাজের দায়িত্ব নিচ্ছি, তাই না? যেরকম আমাদের নার্সদেরকে অ্যাকাউন্টেবিলিটি বলা হয়, যে আমি যে কাজটা করছি সেটা রেসপন্সিবিলিটি আমার, এবং সেই কাজের জন্য কোনো ভালো খারাপ যাই হোক না কেন সেটা সম্পূর্ণভাবে আমার রেসপন্সিবিলিটি, তাহলে আমি আমার কাজের জন্য অ্যাকাউন্টেবল। তাহলে এখানটায় অ্যান্সারেবিলিটি যদি বলা হয় সাবঅর্ডিনেটকে, আমার সুপিরিয়রকে আমাকে অ্যান্সার করতে হবে, তাহলে এটাকে আমি অ্যাকাউন্টেবিলিটি বলবো। A method of negotiation in which employees use authorized union representatives to engage in talks with authority is known as. তাহলে এখানে আমি নেগোসিয়েশন করছি, নেগোসিয়েশন মানে হচ্ছে দরদাম করা, এবং এখানে হচ্ছে এমপ্লয়ি নেগোসিয়েশন করছে অথরিটির সাথে, অথরাইজড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ তার অথরিটির সাথে নেগোসিয়েশন করছে, এটাকে আমি কি বলবো? অপশন রয়েছে কালেকটিভ বার্গেনিং, লিডারশিপ, গ্রুপ ডায়নামিক্স এবং অ্যাডভোকেসি। তাহলে বার্গেনিং যেখানে লেখাই রয়েছে তাহলে এটার ক্ষেত্রে এটা কালেকটিভ বার্গেনিং হবে, কারণ সবাই মিলে একসাথে একটা অথরাইজড ইউনিয়ন মিলে সবাই মিলে আমরা অথরিটির কাছে একটা নেগোসিয়েশনে যাচ্ছি, তার জন্য এটা কালেকটিভ বার্গেনিং। The professional body that is responsible for control and maintenance of standards of nursing in India.
তাহলে নার্সিংয়ের স্ট্যান্ডার্ড মেনটেন করা এবং কন্ট্রোল করার জন্য যে প্রফেশনাল বডি রয়েছে সেটাকে আমরা কি বলবো? অপশন রয়েছে টিএনএআই, এমসিআই, আইএনসি এবং এআইএফএন, এবং এটার অ্যান্সার হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ মেথড অফ অ্যাকোয়ারিং দ্য পারফরমেন্স অফ এমপ্লয়ি? এমপ্লয়ির পারফরমেন্স চেক করার জন্য বা অ্যাকনোলেজ করার জন্য কি মেথড রয়েছে? রিওয়ার্ড, সেলফ অ্যাসেসমেন্ট, রিইনফোর্সমেন্ট আর পারফরমেন্স অ্যাপ্রেজাল। তাহলে যেখানে আমরা পারফরমেন্স চেক করি সেটাকে পারফরমেন্স অ্যাপ্রেজাল বলা হয়। চেকিং দ্য ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাইজ পিরিয়ডিক্যালি ইজ নোন অ্যাজ। যখন আমরা আমাদের ইকুইপমেন্ট বা সাপ্লাইগুলোকে পিরিয়ডিক্যালি চেক করি তখন ওটাকে আমরা কি বলবো? ইনভেন্টরি, ইনডেন্ট, কস্ট অ্যানালিসিস এবং আইটেম অ্যানালিসিস। তাহলে আমরা এখানে ইনভেন্টরি চেক করছি, তাই তো, বা যেগুলো আমাদের যা যা জিনিসপত্র রয়েছে সেগুলোকে চেক করছি, তাহলে এটা হচ্ছে আমার ইনভেন্টরি হবে। Moderate control, motivation, awards, interactive communication and group decision making are the characteristic feature of. তাহলে মডারেট কন্ট্রোল রয়েছে, আমি মোটিভেটও করছি, অ্যাওয়ার্ড দিচ্ছি, ইন্টারাকশন হচ্ছে আমার গ্রুপের সাথে এবং গ্রুপে ডিসিশন মেকিংও হচ্ছে। এটা কি রকমের লিডারশিপের আন্ডারে পড়বে? অথরিটেরিয়ান হবে, নাকি ডেমোক্রেটিক হবে, নাকি লিজার ফেয়ার হবে, না অটোক্রেটিক লিডার হবে? তাহলে এটা হচ্ছে ডেমোক্রেটিক, যেখানটায় আমি গ্রুপের সাথে ডিসকাস করি এবং ডিসকাস করে কোনো ডিসিশন নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমার গ্রুপের যে মেম্বাররা রয়েছে তাদেরকে আমি মোটিভেটও করছি, তাদের সাথে আমার ইন্টারাকশনও হয় এবং আমার এখানটায় মডারেট কন্ট্রোল। যদি টাইট কন্ট্রোল থাকতো তাহলে সেটা অথরিটেরিয়ান হতো, আর যদি নো কন্ট্রোল থাকতো তাহলে সেটা লিজার ফেয়ার হতো। Which of the following type of studies is an example of qualitative research method? কোয়ালিটেটিভ রিসার্চ মেথডের জন্য কোন টাইপ অফ স্টাডি করা হয়? তাহলে অপশন রয়েছে ক্রস সেকশনাল, কোরিলেশনাল, এথনোগ্রাফি এবং সার্ভে ডিজাইন। তাহলে যেহেতু কোয়ালিটেটিভ স্টাডি বলা রয়েছে তাহলে এটার জন্য রয়েছে এথনোগ্রাফি। Which scientific method often focuses on generating new hypotheses and theories? নিউ হাইপোথিসিস বা থিওরিজ করার জন্য আমরা কোন মেথডটা ইউজ করব? ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, হাইপোথিসিস মেথড এবং প্যাটার্ন মেথড। এবং ইন্ডাকটিভ আমরা বলি, ইন্ডাকটিভ মানে কোনো একটা জিনিস থেকে আমরা শুরু করলাম এবং সেখান থেকে আমরা ইন জেনারেল একটা থিওরি বানালাম, মানে অনেক কিছু আমি অবজার্ভ করেছি, অনেক কেস স্টাডি করেছি এবং করার পরে সেখান থেকে আমি ইন্ডাকটিভ ওয়েতে কোনো একটা সলিউশনে পৌঁছলাম বা কোনো একটা নতুন কিছু তৈরি করলাম, তাহলে সেটাকে আমরা ইন্ডাকটিভ বলি। আর ডিডাকটিভের ঠিক অপোজিটটা হয় স্প্রেড অফ ডিসপারশন ইজ এক্সপ্রেসড বাই। স্প্রেড অফ ডিসপারশনকে আমরা কিভাবে এক্সপ্রেস করব? মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোড এবং মিডিয়ান। তাহলে মিন, মিডিয়ান, মোড সবগুলো হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আর যেহেতু মেজার্স অফ ডিসপারশন বলেছে অর্থাৎ ছড়িয়ে রয়েছে বলেছে, তাহলে এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে। Relationship between weight in kg and height in centimeter can be showed in weight in kg এবং হাইট ইন সেন্টিমিটার, মানে আমি একদিকে ওয়েট দেখছি এবং একটা হাইট দেখছি। তো এখানে এই রিলেশনশিপটাকে আমরা কিভাবে দেখাতে পারবো? বার ডায়াগ্রাম রয়েছে, স্ক্যাটার প্লট রয়েছে, হিস্টোগ্রাম রয়েছে এবং পাই চার্ট রয়েছে। তাহলে পাই চার্ট কীরকম? এরকম গোল থাকে এবং সেখানে 100%-এর মধ্যে কোনটা কত পার্সেন্টেজ এভাবে আমরা দেখাতে পারি, এটার জন্য হচ্ছে পাই চার্ট। হিস্টোগ্রামের ক্ষেত্রে এরকম বার টাইপের কিছু চার্ট বানানো হয় যেখানে হিস্টোগ্রাম হয়। স্ক্যাটার প্লটে জাস্ট এরকম করে কিছু ডট থাকে যেখানে স্ক্যাটার্ড হয়ে থাকে প্রত্যেকটা প্লট, এটাকে স্ক্যাটার প্লট ডায়াগ্রাম বলা হয়। আর বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম খানিকটা একই রকম টাইপেরই হয়। তো এখানটায় যেহেতু আমাকে দুটোর মধ্যে রিলেশনশিপ দেখাতে বলেছে, তাহলে রিলেশনশিপের জন্য আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট পড়েছিলাম। তো কোরিলেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে আমরা কোনো দুটোর মধ্যে রিলেশনশিপ বোঝাতে পারি এবং সেটার জন্য আমরা সবসময় স্ক্যাটার প্লট ডায়াগ্রাম ইউজ করে থাকি। কোরিলেশন ইজ স্ট্রংগেস্ট। কোরিলেশন কোথায় স্ট্রংগেস্ট? এখানে অপশনে রয়েছে -1.0, -0.95, +0.90 এবং +0.10। তাহলে কোরিলেশন হচ্ছে পারফেক্টলি পজিটিভ কোরিলেশন হচ্ছে +1, পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন হচ্ছে -1। এই দুটো হচ্ছে পারফেক্ট। এবং যদি না হয় তাহলে আর এর ভ্যালু যেটা রয়েছে সেটা -1 থেকে এখানে আর এবং ওটা +1 অবধি ভ্যারি করবে, ঠিক আছে? এবং -1 আর +1-এর বাইরে আর এর কোনো ভ্যালু হতে পারে না। এবং যত +1-এর দিকে যাবে বা -1-এর দিকে যাবে তত সেই রিলেশনশিপটা স্ট্রংগেস্ট হবে। তাহলে এখানে যেহেতু -1 রয়েছে তাহলে এখানটায় -1টাই স্ট্রংগেস্ট হবে এবং এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন, মানে একটা বাড়লে একটা কমবে, এর জন্য এটা নেগেটিভ কোরিলেশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পারপাস অফ পাইলট স্টাডি? পাইলট স্টাডির পারপাস নয় কোনটা? অপশন রয়েছে টুল রিফাইনমেন্ট, ফাইন টিউন দ্য ডেটা কালেকশন প্রসেস, হেল্পস ইন স্যাম্পল সাইজ ক্যালকুলেশন আর ড্রয়িং ফাইনাল ইনফারেন্সেস।
তাহলে পাইলট স্টাডি আমরা কেন করি? পাইলট স্টাডি হচ্ছে যে একটা স্মল স্কেল স্টাডি। কেন করা হয়? একটা বড় স্টাডি করার আগে আমরা ছোট করে একটা ট্রায়াল রান করে দেখে নিই যে আমার বড় স্টাডি করতে গেলে কোনো প্রবলেম হবে কিনা। তাহলে বড় মাপের একটা স্টাডি করার জন্য প্রথমেই সেটা শুরু করলাম কোনো রকম টেস্ট ছাড়া, তাহলে সেখানে আমার অনেকটা ম্যান পাওয়ার লাগবে, অনেকটা খরচ লাগবে এবং অনেকটা সময়ও লাগবে। তো তার জন্য আগে আমাদেরকে একটা ট্রায়াল দেখে নিতে হয় যে এই স্টাডিটা আদৌ ঠিকমতো করা যাবে কিনা। তাহলে সেখানটা থেকে আমরা টুল রিফাইনমেন্ট করতে পারি, ডেটা কালেকশন প্রসেস যেটা আমি করবো ভেবেছিলাম সেটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখতে পারি, স্যাম্পল সাইজ কালেকশনের ক্ষেত্রে আমার হেল্প হবে এবং ফাইনাল ইনফারেন্সও ড্র করতে আমাকে সাহায্য করবে না। কেন? কারণ পাইলট স্টাডি হচ্ছে আমরা শুরুতে করছি, তাহলে শুরুতে যেটা করব সেটা হচ্ছে তারপরে আমার বড় মাপের স্টাডি হবে, তারপরে আমি ফাইনাল ইনফারেন্সেস ড্র করব। তাহলে ফাইনাল ইনফারেন্সেস ড্র করার জন্য পাইলট স্টাডি আমরা করি না, এখানে নট রয়েছে। ঠিক আছে, তাহলে পার্ট এ শেষ হলো। পার্ট এতে আমাদের সমস্ত ছোট সাবজেক্ট থাকে, তাহলে এখানে আমরা অ্যানাটমি ফিজিওলজি, সোশিওলজি, ফার্মাকোলজি, সাইকোলজি, তারপরে তোমার মাইক্রোবায়োলজি এবং রিসার্চ প্লাস এডুকেশন এবং ম্যানেজমেন্ট, এই এতগুলো সাবজেক্ট, টোটাল 8টা সাবজেক্ট আমরা এই 40টা কোশ্চেনের মধ্যে পেলাম। এরপরে যে 41 থেকে 100 মার্কস অব্দি কোশ্চেন রয়েছে এগুলো রয়েছে আমাদের পার্ট বি, যেখানে আমরা মেইন 6টা সাবজেক্ট পড়বো। Which one of the following symptom is likely to be exhibited by a patient with Crohn's disease? Crohn's disease এর পেশেন্টদের ক্ষেত্রে আমরা কোন সিমটমসটা দেখতে পাবো? অপশন রয়েছে রিবন লাইক স্টুল, স্টেটোরিয়া, হেমাটোচেজিয়া এবং ম্যালেনা। তো ক্রনস ডিজিজের ক্ষেত্রে আমরা স্টেটোরিয়া দেখতে পাই, যেটা হচ্ছে যে ফ্যাটি স্টুল বা ফ্যাটি ডায়রিয়া বলা হয়। তো স্টেটোরিয়াটা হচ্ছে ক্রনস ডিজিজের সাথে রিলেটেড রয়েছে। হেমাটোচেজিয়া মানে যেখানে স্টুলের সাথে ফ্রেশ ব্লাড থাকে, তো ক্রনস ডিজিজের ক্ষেত্রে আমরা ফ্রেশ ব্লাড পাবো না, এখানে ফ্যাটি স্টুল পাওয়া যায়। Which of the following is the priority intervention for a patient experiencing myocardial infarction? Myocardial infarction এর পেশেন্টদের ক্ষেত্রে আমার প্রায়োরিটি ইন্টারভেনশন কি হবে? অবটেন ইসিজি, অ্যাডমিনিস্টার সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন, অ্যাডমিনিস্টার অক্সিজেন এবং অ্যাডমিনিস্টার অ্যাসপিরিন। তো প্রথমত মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে হচ্ছে যে মায়োকার্ডিয়াম সেল রয়েছে, মানে হার্টের যে মাসেল লেয়ার রয়েছে সেখানে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে। তাহলে যেখানে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে সেখানে আমার প্রথম কাজ হচ্ছে যে আগে আমি অক্সিজেন দেবো। ঠিক আছে, আগে আমি অক্সিজেন দেবো, তারপরে আমি তাকে মেডিকেশন দেবো। তাহলে প্রায়োরিটি ইন্টারভেনশন বলেছে, সেখানে সবসময় আগে আমাকে অক্সিজেন দিতে হবে। ইন স্পাইনাল কর্ড মাইলিন শিথ ইজ ফর্মড বাই, যেখানে হচ্ছে স্পাইনাল কর্ডের মাইলিন শিথ রয়েছে, স্পাইনাল কর্ডের মাইলিন শিথটা কে তৈরি করে? তো এখানে অপশন রয়েছে সোয়ান সেল, অলিগোডেন্ড্রোসাইট, অস্টিওসাইট এবং মাইক্রোক্লিয়া। তো মাইলিন শিথ ফর্মড বাই অলিগোডেন্ড্রোসাইটস। নেক্সট হচ্ছে ক্লামকিস পলসি ইজ ডিউ টু দ্য ইনভলভমেন্ট অফ, ক্লামকিস পলসি কোন নার্ভের ইনভলভমেন্টের জন্য হয়? অপশন রয়েছে 5th and 6th ক্রেনিয়াল নার্ভ, 7th and 8th, 5th and 6th এবং 7th and 8th থোরাসিক নার্ভ। থোরাসিক নার্ভ রয়েছে এবং সার্ভাইকাল নার্ভ রয়েছে। সার্ভাইকাল নার্ভের জন্য ক্লামকিস পলসি হয় এবং এটা হচ্ছে 7th and 8th সার্ভাইকাল নার্ভের জন্য ক্লামকিস পলসি দেখা যায়। While preparing a patient for surgery who has diabetes mellitus, the nurse should be aware of which of the following potential surgical risk associated with this disease? তাহলে পেশেন্টকে আমরা সার্জারির জন্য প্রিপেয়ার করছি যার ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, এবং এক্ষেত্রে আমরা পেশেন্টের ক্ষেত্রে কোন সার্জিক্যাল রিস্কের ক্ষেত্রে অ্যাওয়ার থাকবো? অল্টার মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন অফ ড্রাগস, fluid and electrolyte imbalance, respiratory depression from anesthesia আর poor wound healing। এটা তো তোমার poor wound healing হবে, কারণ যেখানে ডায়াবেটিস মেলাইটাস রয়েছে সেক্ষেত্রে যে ব্লাড সার্কুলেশন হয়, ব্লাড ভেসেলস অ্যাফেক্টেড হয় এবং এক্ষেত্রে যে ব্লাড সার্কুলেশন সেটা একটু অল্টার্ড হয় এবং সেই কারণে আমাদের মাইক্রোভাস্কুলার সার্কুলেশন অ্যাফেক্টেড হয় বলতে পারি আমরা। সেই কারণে কোনো একটা উন্ড বা এগুলো যদি হয় সেটা সারতে অনেকটা সময় লাগে, তাহলে এটা হবে পোর উন্ড হিলিং। অলিগুরিয়া অ্যান্ড ডিক্রিজ ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ইন্ডিকেট প্রবলেম উইথ, অলিগুরিয়া এবং যদি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কম হয় তাহলে সেটা কিসের প্রবলেম? অলিগুরিয়া মানে ইউরিন কম হচ্ছে এবং ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সও কম হচ্ছে। টিউবিউলার সিক্রেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবিউলার রিঅ্যাবজর্পশন এবং কাউন্টার কারেন্ট মেকানিজম। তাহলে দেখো এখানে বলেছে যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কম এবং অলিগুরিয়া, তাহলে এটা কিসের সাথে সমস্যা হবে? যেখানে আমার গ্লোমেরুলার ফিল্ট্রেট কমে যাচ্ছে, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইউরিনের অ্যামাউন্টও কমবে এবং তার সাথে সাথে ক্রিয়েটিনিন ক্লিয়ারও হবে না, তাহলে এটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন হবে।
হোয়াট উড বি দ্য গোল অফ ম্যানেজমেন্ট ইন ডাম্পিং সিনড্রোম? ডাম্পিং সিনড্রোমের ক্ষেত্রে আমরা কীরকমভাবে ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব? টু হেল্প দ্য স্টোমাক টু এক্সক্রিট, টু রিডিউস দ্য ডাইজেশন প্রসেস, টু ডায়ালেট দ্য ইন্টেস্টিনাল লেন্থ এবং টু ডিলে গ্যাস্ট্রিক এমটিং প্রসেস। ডাম্পিং সিনড্রোম মানে যেখানে খুব তাড়াতাড়ি মানে স্টোমাক কন্টেনার ডিউডেনামে চলে যায়, তাহলে ডাম্পিং সিনড্রোমের ম্যানেজমেন্ট মানে আমাকে এটাকে ডিলে করতে হবে, ডিলে গ্যাস্ট্রিক এমটিং প্রসেস। A female client has a tonic-clonic seizure. What is the priority nursing intervention given during the tonic-clonic stage of seizure? একটা ফিমেল ক্লায়েন্টের সিজার হচ্ছে, টনিক-ক্লনিক সিজার হচ্ছে, তো এখানে আমি কোন নার্সিং ইন্টারভেনশনটা দেব সিজারের সময়? তো অপশনে বলেছে কল ফর অ্যাডিশনাল হেল্প, প্রোটেক্ট হার ফ্রম ইনজুরি, এস্টাবলিশ আ পেটেন্ট এয়ারওয়ে এবং টার্ন হার অন সাইড। তাহলে এটা হচ্ছে যে আমরা নর্মালি যখন করি যে এয়ারওয়েটা আমাদের প্রায়োরিটি থাকে, কিন্তু টনিক-ক্লনিক সিজারের ক্ষেত্রে এয়ারওয়েতে প্রবলেম হয় না, এখানে প্রবলেম হয় পেশেন্টের পড়ে গিয়ে ইনজুরি হওয়ার, তো সেই জন্য এখানটার প্রায়োরিটি থাকবে প্রোটেক্ট হার ফ্রম ইনজুরি। A 13-month-old child who has never been immunized now comes to the hospital. কখনো ইমিউনাইজেশন হয়নি, 13 মাসের একটা বাচ্চা। হোয়াট উইল ইউর অ্যাডভাইস রিগার্ডিং ইমিউনাইজেশন অ্যাকর্ডিং টু ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল? আমরা কি কি দেবো ভ্যাকসিন? তাহলে বিসিজি বলেছে, তাহলে 13 মাসের বাচ্চাকে আমরা বিসিজি দেবো না, কারণ 1 বছর বয়স অবধি আমরা বিসিজি দিই, তাহলে এটা হলো না। 1 ডোজ আইপিভি, 3 ডোজ ওপিভি, 3 ডোজেস পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আমরা 1 বছর পর্যন্ত দিই, তাহলে এটাও হবে না। 3 ডোজেস ওপিভি, 3 ডোজেস ডিপিডি, এটা আমরা দিতে পারি। 3 ডোজেস এইচআইভি, 3 ডোজেস হেপ বি এর আমরা একটাই ডোজ দিই এবং সেটা বার্থের 24 ঘন্টার মধ্যে দিই, তাহলে এটাও হলো না। তাহলে একটি অপশন রইল 3 ডোজেস ওপিভি এবং 3 ডোজেস ডিপিটি। ওকে, তো কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, সেম কোশ্চেন রয়েছে। নেক্সট দেখো, ক্রেনিওপেগাস রেফার্স টু, ক্রেনিওপেগাস কাকে বলা হয়? ক্রেনিওপেগাস বলা হচ্ছে যেখানে আমাদের যে মাথা রয়েছে, দুটো মাথা যদি জুড়ে যায়, মানে টুইন প্রেগনেন্সি এবং হেড দুটো একসাথে যদি জোড়া থাকে, তখন সেটাকে ক্রেনিওপেগাস বলা হয়। তাহলে ক্রেনিওপেগাস রেফার্স টু ফিউশন অ্যাট হেড অনলি। Bag and mask ventilation is contraindicated in newborn resuscitation with clinical suspicion of. ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশনটা আমরা কোন মানে নিউবর্ন রিসাসিটেশনে আমরা ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন ইউজ করি, কিন্তু কোন ক্লিনিক্যাল সাসপিশন থাকলে সেখানে আমরা এটা ইউজ করব না। ডায়াফ্র্যাগমেটিক হার্নিয়া, ইন্টারক্রেনিয়াল হেমারেজ, বর্ন টু ডায়াবেটিক মাদার এবং নিউমোথোরাক্স। তো ডায়াফ্র্যাগমেটিক হার্নিয়ার ক্ষেত্রে রিসাসিটেশন বা ব্যাগ মাস্ক ভেন্টিলেশন করা যায় না। ডায়াফ্র্যাগমেটিক হার্নিয়ার ক্ষেত্রে এটা যদি ডায়াফ্রাম হয়, তাহলে ডায়াফ্রামের মধ্যে একটা ওপেনিং থাকে, যেই ওপেনিং দিয়ে স্টোমাকের পার্ট কিছুটা উপরের দিকে উঠে আসে, তাহলে এখানটায় অলরেডি ডায়াফ্রামের ওপরে বা লাংসের যেখানে জায়গা, সেই জায়গাতে স্টোমাক কন্টেন্ট বা ইসোফেগাস কিছু একটা ওখানে রয়েছে, তাহলে সেই জায়গাতেই যদি আমি ব্যাগ মাস্ক ভেন্টিলেশন দিই, ব্যাগ মাস্ক ইউজ করি, তাহলে এই প্রেশারে ডায়াফ্রাম নিচের দিকে নামবে এবং সেক্ষেত্রে অ্যাবডোমিনাল প্রেশারও ইনক্রিজ হতে থাকবে। তো সেই কারণে ডায়াফ্র্যাগমেটিক হার্নিয়ার ক্ষেত্রে আমরা ব্যাগ মাস্ক ভেন্টিলেশন ইউজ করি না। Which is the ideal route for administration of drugs during newborn resuscitation? নিউবর্ন রিসাসিটেশনের জন্য আইডিয়াল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কী হবে? এন্ডোট্রাকিয়াল, আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেন, ইন্ট্রাঅসিয়াস। আম্বিলিকাসেই তো আমরা দিই, কিন্তু এবার আর্টারিতে দেবো না ভেনে দেবো? তাহলে নর্মালি আমরা দেখেছিলাম যে ডিউরিং ফিটাল সার্কুলেশন আম্বিলিকাল ভেন দিয়ে ব্লাড সার্কুলেশন যাচ্ছিল এবং আর্টারি দিয়ে কিন্তু রিটার্ন হচ্ছিল, তাহলে এখানে যদি আমাকে ড্রাগ দিতে হয়, তাহলে এখানে আমাকে আম্বিলিকাল ভেনেই দিতে হবে। ট্রাইসোমি 13 ইজ আইডেন্টিফাইড অ্যাজ, ট্রাইসোমি 13 কে বলা হয় প্যাটাউ সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম বলা হয় ট্রাইসোমি 18 কে এবং ডাউন সিনড্রোম বলা হয় ট্রাইসোমি 21 কে। A 4-week-old male infant is brought to the emergency department because of persistent vomiting. Examination shows infant with dry mucous membrane and an olive-shaped mass is palpated in the right upper quadrant of the abdomen. তাহলে রাইট আপার কোয়াড্রেন্ট অফ অ্যাবডোমেন অলিভ শেপ মার্কস পেয়েছি এবং পারসিস্টেন্ট ভমিটিং রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিড বেস অ্যাবনর্মালিটিজ ইজ মোস্ট লাইকলি ইন দিস পেশেন্ট? এখানে আমরা কী রকমের অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি পাবো? তাহলে এটা হাইপারট্রফিক পাইলোরি স্টেনোসিস হবে, এখানে ভমিটিংও রয়েছে এবং একটা অলিভ শেপের মাসও রয়েছে, তাহলে এখানে একটা আমি অ্যাসিডোসিস পাবো, এখানে যেহেতু ভমিটিং হচ্ছে, অ্যাসিড কন্টেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে অ্যালকালোসিস পাবো এবং এটা হবে মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে আমরা যে পিএইচ পাবো, পিএইচটা হচ্ছে যে 7.4 থেকে বেশি হবে, পিএইচ 7.4 থেকে বেশি হবে এবং যে HCO3 এর যে ভ্যালু রয়েছে সেটা নর্মালের থেকে
কম হবে, সরি মেটাবলিক ইকুয়াল, অর্থাৎ এটা যদি বেশি তাহলে এটাও বেশি হয়। তাহলে এখানে দেখো পিএইচ 7.4 থেকে বেশি কোথায় রয়েছে, 7.55 রয়েছে এবং 7.62 রয়েছে, এই দুটোতে রয়েছে। এবারে মেটাবলিকের ক্ষেত্রে দেখো এখানে 42 রয়েছে আর এখানে 21 রয়েছে, তাহলে 42টাও বেশি আর 55টাও বেশি, আর 21টা কিন্তু নর্মালের থেকে কম, তাহলে এই অপশনটা হবে। তাহলে রেসপিরেটরি অপোজিট আর মেটাবলিক, সরি রেসপিরেটরি ইকুয়াল, ভুল বললাম, আরও ইমি, রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল, তাহলে রোম ফর্মুলা যেটা রেসপিরেটরির ক্ষেত্রে আমরা এরকমভাবে পাবো এবং মেটাবলিক ইকুয়ালের ক্ষেত্রে আমরা এইভাবে পাবো। ঠিক আছে। মেনিনজিস মিউসিস রেফার্স টু, এটা কি বলা হয়, মেনিনজিয়াল ইরিটেশন সাইন উইথাউট মেনিনজাইটিস, যেটাকে মেনিনজিস মিউসিস বলা হয়। Small for gestational age, SGA newborn often struggle to maintain body temperature because SGA বেবিরা রয়েছে যারা নিউবর্ন বেবি, তারা বডি টেম্পারেচার মেনটেন করতে পারে না, তার কারণ they have less fat storage than other infant, they are relatively small in size which reduce the body surface area, they are more active, their skin is more susceptible to cold। তাহলে দেখো প্রথমত স্মল ফর জেস্টেশনাল এজের যে সমস্ত নিউবর্ন রয়েছে তাদের ওয়েট অনেক কম হয়, তাহলে আমাদের যে ব্রাউন অ্যাডিপোজ টিস্যু রয়েছে সেখান থেকে বা যে থার্মোজেনেসিস যে রয়েছে তোমার নিউবর্ন বেবিদের ক্ষেত্রে যে থার্মোজেনেসিস রয়েছে দুটোই এখানটায় কম্প্রোমাইজ রয়েছে। ঠিক আছে, তাহলে ব্রাউন ফ্যাটও কম রয়েছে এবং তার সাথে সাথে যে হাইপোথ্যালামাস সেটাও প্রপারলি এখানটায় জেনারেশন, মানে প্রপারলি জেনারেট এখনো হয়নি বা প্রপারলি এখনো ফর্মড হয়নি, তাহলে এমনি নিউবর্নদের ক্ষেত্রে টেম্পারেচার কমে যাওয়ার অনেকটা প্রবণতা থাকে, এবং যেহেতু স্মল ফর জেস্টেশন এজের বেবিদের ক্ষেত্রে ফ্যাট স্টোরেজ অনেক কম, সেই কারণে এদের ক্ষেত্রে আমরা বেশি স্ট্রাগল দেখতে পাই বডি টেম্পারেচার মেনটেন করার জন্য। ইউনিসেফ ওয়াজ এস্টাবলিশ ইন হুইচ ইয়ার, ইউনিসেফ এস্টাবলিশ হয়েছিল 1946-এ। অ্যাজ পার আরসিএইচ দ্য কমিউনিটি হেলথ সেন্টার ইজ, আরসিএইচ অনুযায়ী কমিউনিটি হেলথ সেন্টারকে কি বলা হয়, এটাকে ফার্স্ট রেফারাল ইউনিট বলা হয়, যেখানে আমরা প্রথম রেফার করছি পেশেন্টদের। The constant presence of a disease within a limited geographical area is called a, যেখানে একটা ডিজিজ কনস্ট্যান্টলি প্রেজেন্ট রয়েছে লিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে সেটাকে আমরা এন্ডেমিক বলে থাকি। যদি কনস্ট্যান্ট কোনো ডিজিজ কোনো একটা জায়গাতে প্রেজেন্ট থাকে তখন সেটাকে এন্ডেমিক বলা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রাইমোডিয়াল প্রিভেনশন, প্রাইমোডিয়াল প্রিভেনশন কোনটা, তাহলে প্রাইমোডিয়াল প্রিভেনশনের ক্ষেত্রে আমরা বলেছি যে যেখানে আমার যে প্রিভেনশন আমি করব সেখানে কোনো ডিজিজ নেই, কোনো রিস্ক ফ্যাক্টর নেই, আমি নর্মাল ইন জেনারেল সবাইকে আমি হেলথ এডুকেশন দেবো, সেই জায়গাতে আমরা প্রাইমোডিয়াল প্রিভেনশন করছি। তাহলে দেখো অ্যাকশন প্রায়র টু দ্য অনসেট অফ ডিজিজ, ডিজিজ অনসেটের আগে যে অ্যাকশন নিচ্ছি সেটা প্রিভেনশন অফ ইমার্জেন্স অফ ডেভেলপমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর, এটা অ্যাকশন টেকেন টু রিমুভ দ্য পসিবিলিটি দ্যাট আ ডিজিজ উইল এভার অকার, আর অ্যাকশন দ্যাট হলস দ্য প্রোগ্রেস অফ আ ডিজিজ। তাহলে প্রাইমোডিয়াল প্রিভেনশনের ক্ষেত্রে কোনটা হবে, যেখানে আমরা ইমার্জেন্স অফ রিস্ক ফ্যাক্টরটাকে প্রিভেন্ট করি সেটাকে প্রাইমোডিয়াল প্রিভেনশন বলা হয়। প্রিভেলেন্স কি, প্রিভেলেন্স হচ্ছে একটা রেশিও নাকি প্রপোর্শন, এখানে রেট রেশিও প্রপোর্শন তিনটেই রয়েছে, তাহলে প্রিভেলেন্সের ক্ষেত্রে আমরা ওল্ড কেস প্লাস নিউ কেস, টোটাল কারেন্ট কেস যেটা রয়েছে সেটা, তার সাথে আমরা দেখি যে রিস্ক পপুলেশনের মধ্যে কারা রয়েছে সেটা, তো প্রিভেলেন্সের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি প্রপোর্শন দেখে থাকি। দ্য ফ্লোটিং টিপ অফ দ্য আইসবার্গ রিপ্রেজেন্ট, ফ্লোটিং টিপ যেটা রয়েছে আইসবার্গে সেটা কি রিপ্রেজেন্ট করে, ল্যাটেন্ট কেস, ক্লিনিক্যাল কেস, আনডায়াগনোসড কেস নাকি নান অফ দ্য অ্যাভাভ। তাহলে এটা হচ্ছে যে ক্লিনিক্যাল কেস যেগুলো আমরা ক্লিনিক্যালি দেখতে পাই সেগুলোকে ফ্লোটিং টিপ অফ আইসবার্গ রিপ্রেজেন্ট করে। আইসবার্গ ফেনোমেনাতে নিচে যেটা থাকে সেটা হচ্ছে আনডায়াগনোসড বা যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, আর ওপরে যেটুকু পার্ট রয়েছে ফ্লোটিং টিপ সেটা হবে ক্লিনিক্যাল কেস। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনফেকশন অফ অ্যানিমালস প্রাইমারিলি ক্যান বি ট্রান্সমিটেড থ্রু মিল্ক, কোন ইনফেকশনটা অ্যানিমেলদের থেকে মিল্কের দ্বারা ট্রান্সমিট হয়, টিউবারকিউলোসিস, ডেঙ্গু, প্লেগ এবং লেপ্টোস্পাইরোসিস। তাহলে বোভাইন টিউবারকিউলোসিস যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানিমেলের মাধ্যমে মিল্কের দ্বারা মানুষের মধ্যে ট্রান্সমিট হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কন্টেন্ট অফ ড্রাগ কিট এ প্রোভাইডেড এট সাবসেন্টার, ড্রাগ কিট এতে যেটা সাবসেন্টারে থাকে সেখানে কোনটা থাকে না, ওআরএস থাকে, কট্রিমক্সোজোল ট্যাবলেট থাকে, ট্যাবলেট প্যারাসিটামল থাকে না, ভিটামিন এ সলিউশনও থাকে। তাহলে এখানে অ্যান্সার হবে ট্যাবলেট প্যারাসিটামল, কারণ এখানে একটা নট রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টি ক্রেভিং ড্রাগ, অ্যান্টি ক্রেভিং ড্রাগ কোনটা, ডাইসালফিরাম, অ্যাকম্প্রোস্টেট, ক্লোরাজিপক্সাইড এবং ডাইজিপাম রয়েছে অপশনে, এবং অ্যান্টি ক্রেভিং ড্রাগ হচ্ছে অ্যাকম্প্রোস্টেট। একটা হচ্ছে অ্যান্টি ক্রেভিং ড্রাগ এবং একটা হচ্ছে তোমার
অ্যাভারশন থেরাপি। অ্যান্টি ক্রেভিং ড্রাগের ক্ষেত্রে আমরা যদি দিই তাহলে পেশেন্টের যে ক্রেভিং হয় একটা অ্যালকোহল ইনজেকশন করা, সেই ক্রেভিংটা হবে না, সেক্ষেত্রে আমরা অ্যাকোমপ্রস্টেট ইউজ করতে পারি। আর ডাইসালফিরাম হচ্ছে যে আমাদের ডিটারেন্ট থেরাপির জন্য ড্রাগ, যেখানে আমরা এটা অ্যাভারশন থেরাপি হিসেবে ইউজ করা হয়। এবং ডাইসালফিরাম চলাকালীন যদি পেশেন্ট কোনো রকমের কোনো সামান্যতম অ্যালকোহল কনজামশন করে তাহলে তার একটা সিভিয়ার রিয়াকশন হয়, যেই কারণে পেশেন্ট ওটাকে অ্যাভয়েড করবে। তো ডাইসালফিরাম হচ্ছে ডিটারেন্ট থেরাপি আর অ্যাকোমপ্রস্টেট হচ্ছে অ্যান্টি ক্রেভিং ড্রাগ। ব্যাড প্রগনোসিস ইন সিজোফ্রেনিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফলোয়িং ফ্যাক্টরস। কোন ফ্যাক্টরটা প্রেজেন্ট থাকলে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমি ব্যাড প্রগনোসিস বলবো? ক্যাটাটোনিয়া, গ্র্যাজুয়াল অনসেট, প্রেজেন্স অফ ডিপ্রেশন আর অ্যাবসেন্স অফ ফ্যামিলি হিস্ট্রি। তাহলে ব্যাড প্রগনোসিস বলবো যদি সেটা গ্র্যাজুয়াল অনসেট হয়, মানে অ্যাকিউট অনসেট মানে কি কোনো একটা কিছু খারাপ সিচুয়েশন হয়েছে তার জন্য পেশেন্ট মেন্টালি ডিসেবলড হয়ে গেছে, ডিসব্যালেন্সড হয়ে গেছে, কিন্তু গ্র্যাজুয়াল অনসেট মানে আস্তে আস্তে করে ডেভেলপ করছে, তাহলে সেটা অবশ্যই একটা খারাপ সাইন। Which of the following defense mechanism is commonly used by OCD patient? OCD পেশেন্টদের ক্ষেত্রে কমন ইউজ ডিফেন্স মেকানিজম কোনটা? এটা হচ্ছে আনডুইং, কারণ আনডু মানে হচ্ছে যে যেটা আমি অলরেডি করে ফেলেছি সেটা সেখানে কিছু একটা করছি ওটাকে মানে ঠিক করার জন্য এরকম। তো সেক্ষেত্রে পেশেন্টের বারবার অবসেশন আসে যে আমার হাত পরিষ্কার হয়নি বা আমি দরজা লাগাইনি, এরকম কিছু একটা সবসময় আসছে এবং সেটাকে চেক করার জন্য বারবার সে সেইটাকে গিয়ে গিয়ে দেখছে এবং ওই আনডু করে করে ওটাকে কারেক্ট করার চেষ্টা করছে। তো সেই জন্য এখানটায় সবসময়ের জন্য আনডুইং কাজ করে। নেক্সট রয়েছে আ সাডেন আনএক্সপেক্টেড ট্রাভেল অ্যাওয়ে ফ্রম হোম অর ওয়ার্ক প্লেস উইথ অ্যাজাম্পশন অফ নিউ আইডেন্টিটি অ্যান্ড ইনএবিলিটি টু রিকল দ্য পাস্ট ইজ কল। তাহলে একটা আনএক্সপেক্টেড ট্রাভেল অ্যাওয়ে হচ্ছে হোম বা ওয়ার্ক প্লেস থেকে যেখানে নিজের যে আইডেন্টিটি সেটা সে অ্যাজাম্পশন করছে এবং পুরনো কথা তার কোনো কিছুই মনে নেই। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলছি ডিসোসিয়েটিভ ফিউজ, যেখানে ওই ফিউজ যেরকমভাবে উড়ে যায় সেরকম মানুষও উড়ে যাচ্ছে বাড়ি থেকে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সে একটা নতুন আইডেন্টিটি নিয়ে বেঁচে আছে। After 3 days of taking haloperidol, the patient shows restlessness, becomes frigidity and is unable to sit still. Which of the following extrapyramidal symptoms is patient experiencing? তাহলে হ্যালোপেরিডল খাচ্ছিল 3 দিনের মাথায় তার একটা রেসলেসনেস হচ্ছে, ফ্রিজিডিটি হচ্ছে এবং স্থির হয়ে বসতে পারছে না। তাহলে সাবজেক্টিভ ফিলিং অফ ইনার রেসলেসনেস এই টার্মটা ছিল কোথায় ছিল? এটা ছিল অ্যাকাথিসিয়াতে। তাহলে এখানে পেশেন্টের অ্যাকাথিসিয়া হচ্ছে। A student failed in a psychology exam and spent the entire evening criticizing the teacher and the institution. This behavior is an example of. তাহলে দেখো পড়াশুনো যদি করছে না স্টুডেন্ট এবং সেখানে পরীক্ষার যেদিন পরীক্ষা দিল বা যেদিন তার রেজাল্ট এলো সেদিন যখন সে ফেল করলো তখন সে কি করছে? সারা সন্ধে এটাই বলছে যে আমাকে টিচার পড়ায়নি, ইনস্টিটিউশন খুবই খারাপ, এরকম। তাহলে এটাকে আমি কি বলবো? তাহলে আমি নিজের যে দোষটা নিজে যে পড়িনি সেটা আমি স্বীকার করলাম না, আমি সমস্ত দোষ আমার টিচারকে বা আমার ইনস্টিটিউশনকে দিলাম। তাহলে এটা হচ্ছে নিজের দোষ অন্যের ওপরে চাপানো, যেটাকে আমরা প্রজেকশন বলে থাকি। Persistent or recurrent tendency to observe unsuspecting persons naked or engaged in sexual activity is termed as, যেখানে অন্য কাউকে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এনগেজ দেখে কারোর একটা সেক্সুয়াল অ্যারাউজাল হচ্ছে তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ভয়েরিজম। ক্রেভিং অ্যান্ড ইটিং অফ নন ফুড সাবস্টেন্স সাচ অ্যাজ পেইন্ট অর ক্লে ইজ টার্মড অ্যাজ, এটাকে পিকা বলা হয়, এটা তোমরা সবাই জানো। যেখানে নন ফুড সাবস্টেন্স যেমন চক, পেন্ট, মাটি, এই জিনিসগুলো যেগুলো খাওয়ার জিনিস নয় সেগুলো খাচ্ছে, তো এটাকে আমরা পিকা বলি। An acquired global impairment of intellect, memory and personality without impairment of consciousness is called. তাহলে এখানে বলছে যে এটা গ্লোবাল ইম্পেয়ারমেন্ট অফ ইন্টেলেক্ট হচ্ছে, মেমোরি হচ্ছে এবং পার্সোনালিটি হচ্ছে, কিন্তু এখানে কোনো রকম কনসাসনেসের অল্টারনেট হচ্ছে না। তাহলে এখানটা এটা ডিলেরিয়াম হবে নাকি ডিমেনশিয়া হবে, অ্যামনেস্টিক সিনড্রোম হবে নাকি পার্কিনসন ডিজিজ হবে? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে চ্যাট বক্সে জানাবে। তাহলে এটা কি হবে? যেখানে কনসাসনেস অল্টার্ড হচ্ছে না, এটার অ্যান্সার আমি চ্যাট বক্সে চাই। নেক্সট দেখো, ইন প্রেগনেন্সি উইথ ইনক্রিজ MSAP, ম্যাটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি ডান? যদি আমি বেশি MSAP দেখি তাহলে আমি সেখানে কি করব? রিপিট মেজারমেন্ট অফ MSAP এর লেটার ডেট আবার আমি পরে একবার চেক করব, আমি USG করব, আমি অ্যামনিওসিনথেসিস করব এবং প্রেগনেন্সিকে টার্মিনেট করব। তাহলে যদি আমি ইনক্রিজ MSAP দেখি, ম্যাটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে নিউরাল টিউবের ডিফেক্ট দেখা যায় বা আরও অন্য প্রবলেম থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি এরপরে আমার কাজ হচ্ছে একটা USG করে চেক করা যে সত্যিই প্রবলেম রয়েছে কিনা, তারপরে আমি ফার্দার প্রসিডিওর করব।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর কেফাল হেমাটোমা? কেফাল হেমাটোমার জন্য কোনটা সত্যি? তাহলে কেফাল হেমাটোমা হচ্ছে, এখানে অপশনে বলছে যে টেনশন ভ্যারিজ অন ক্রাইং, মে কজ জন্ডিস, ইডিমেটাস ফ্লুইড আর ক্রস সুচার লাইন। তাহলে কেফাল হেমাটোমা বলছে, তাহলে একটা রয়েছে ক্যাপার সাকসিডেনাম যেটা নর্মাল বলে থাকি, এবং একটা রয়েছে কেফাল হেমাটোমা যেটা কিন্তু নর্মাল নয়, যেটা সিরিয়াস। এবং কেফাল হেমাটোমা থেকে জন্ডিস তৈরি হতে পারে, কারণ ওই হেমাটোমা থেকে যে ব্লাড বা ব্রেকডাউন হবে সেখান থেকে বিলিরুবিন লেভেল ব্লাডে বাড়বে এবং সেখান থেকে জন্ডিস হতে পারে। আর ক্রাই করলে সেক্ষেত্রে টেনশন বাড়বে, সেটা মেনিঙ্গোসিলি বা এনসেফালোসিলি এরকম কিছু থাকলে হয়, যেখানে আমরা বাচ্চাকে বলি ইরিটেট করতে না বা একটা রিল্যাক্স সিচুয়েশনে রাখতে, এগুলো। ইডিমেটাস ফ্লুইড এখানে থাকে না, এখানে কি থাকে, ব্লাড থাকে। আর সুচার লাইন এটা ক্রস করে না, কেফাল হেমাটোমার ক্ষেত্রে এটা সুচার লাইন ক্রস করে না। ক্যাপার সাকসিডেনাম যেটা থাকে সেক্ষেত্রে সুচার লাইন ক্রস হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মে কজ জন্ডিস। অ্যাসেসমেন্ট অফ প্রোগ্রেস অফ লেবার ইজ বেসড ডান বাই। প্রোগ্রেস অফ লেবারের অ্যাসেসমেন্ট আমরা কিভাবে করব? স্টেশন অফ হেড, রাপচার অফ মেমব্রেন, কন্ট্রাকশন অফ ইউটেরাস আর পার্টোগ্রাম। তাহলে প্রোগ্রেস অফ লেবারের অ্যাসেসমেন্টের জন্য আমরা পার্টোগ্রাফ করে দেখতে পারি। পার্টোগ্রাফ করলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে লেবারের যে প্রোগ্রেস হচ্ছে সেটা কীরকম হচ্ছে বা কতটা ভালো হচ্ছে। A midwife at a PHC is monitoring pregnancy and maintaining the partograph of pregnancy progression. At how much cervical dilation should the partograph plotting be started? আমরা কখন থেকে পার্টোগ্রাফের প্লটিং শুরু করব এটা জানতে চাইছি। তাহলে এটা আমরা 4 সেন্টিমিটার থেকে শুরু করি। 4 সেন্টিমিটার ডায়ালেট হলে আমরা পার্টোগ্রাফটা স্টার্ট করছি। নেক্সট বলছি অল অফ দ্য ফলোয়িং ড্রাগস আর ইউজড ফর প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ পিপিএইচ এক্সেপ্ট। তাহলে পিপিএইচ এর ট্রিটমেন্টের জন্য কোনটাকে আমরা ইউজ করব না? মিসোপ্রোস্টল, অক্সিটোসিন, কার্বোপ্রস্ট আর মিফিপ্রিস্টোন। তাহলে মিসোপ্রোস্টল, অক্সিটোসিন, কার্বোপ্রস্ট এগুলো ইউজ করা হয়। মিফিপ্রিস্টোন যেটা রয়েছে এটা পিপিএইচে আমরা ইউজ করি না। 30-year-old primipara in labor with transverse lie. Treatment of choice is 30 years old এর primipara রয়েছে এবং ট্রান্সভার্স লাইতে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমি কি করব? ইন্টারনাল সেফালিক ভার্সন, এমার্জেন্সি সিজারিয়ান সেকশন, ওয়েট অ্যান্ড ওয়াচ, এক্সটার্নাল সেফালিক ভার্সন। তাহলে যেখানে ট্রান্সভার্স লাইতে রয়েছে, তাহলে ট্রান্সভার্স লাইতে লেবার কিন্তু হওয়ার কথা নয়, কারণ ট্রান্সভার্স মানে এই হচ্ছে আমার ইউটেরাস, সেখানে বাচ্চা এরকমভাবে রয়েছে, তাহলে এনগেজমেন্টই হবে না। তাহলে যদি লেবার পেন স্টার্ট হয়ে যায় তাহলে আমাকে এমার্জেন্সি সিজারিয়ান সেকশন করে ওটাকে বার করতে হবে। ইন ব্র প্রেজেন্টেশন প্রেজেন্টিং ডায়ামিটার ইজ আর। ব্র প্রেজেন্টেশনের ক্ষেত্রে প্রেজেন্টিং ডায়ামিটার কি হয়? এখানটায় হচ্ছে যে যেহেতু ব্রাও প্রেজেন্টেশনের জন্য আমরা মেন্টো ভার্টিকাল দেখব। এখানে সাবমেন্টো ব্রেগমাটিক রয়েছে, অক্সিপিটো ফ্রন্টাল রয়েছে, মেন্টো ভার্টিকাল রয়েছে এবং সাব অক্সিপিটো ব্রেগমাটিক রয়েছে। তাহলে এখানটায় আমাকে দেখতে হবে মেন্টো ভার্টিকাল ডায়ামিটার, যেটা প্রায় 13.5 থেকে 14 সেন্টিমিটার হয়। আর সাবমেন্টো ভার্টিকাল যেটা হয়, সাবমেন্টো ভার্টিকালের ক্ষেত্রে হয় ফেস প্রেজেন্টেশন, অক্সিপুটো ফ্রন্টাল যেখানটায় তোমার সিনসিপুট থাকবে, আর সাব অক্সিপুটো ব্রেগমাটিকের ক্ষেত্রে এটা প্রায় ওই ভার্টেক্সের মতো আমরা পাবো। এটা হচ্ছে ভার্টেক্স প্রেজেন্টেশন। A woman with 20 weeks pregnancy presents with bleeding per vagina. On speculum examination, the os is open but no products have come out. The diagnosis is 20 week of pregnancy তে ব্লিডিং পাচ্ছি, os ওপেন রয়েছে কিন্তু কোনো প্রোডাক্ট বাইরে বেরোচ্ছে না, এটাকে আমি কি বলবো? মিসড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন। তাহলে কমপ্লিট আমি বলতে পারবো না কারণ প্রোডাক্ট বাইরে বেরোয়নি। মিসড অ্যাবর্শন আমি বলবো না কারণ এখন অবধি বাচ্চা রয়েছে ভেতরে, বা বাচ্চা ডেথ হয়ে গেলে তখন আমরা মিসড অ্যাবর্শন বলি, তাহলে এখানে সেটাও বলবো না। তাহলে ইনকমপ্লিট বলবো নাকি ইনএভিটেবল বলবো? ইনকমপ্লিট বলতাম যদি কিছুটা প্রোডাক্ট বাইরে থাকতো, কিছুটা প্রোডাক্ট ভেতরে থাকতো, তাহলে সেটা ইনকমপ্লিট হতো। কিন্তু যেহেতু এখানটায় অলরেডি ব্লিডিং হচ্ছে এবং ওপেন হয়ে গেছে, যদি ক্লোজ থাকতো তাহলে এটা থ্রেটেন অ্যাবর্শন হতো, যেহেতু ওপেন হয়ে গেছে তাহলে এটা ইনএভিটেবল অ্যাবর্শন স্টার্ট হয়ে গেছে এবং সেক্ষেত্রে প্রেগনেন্সি কন্টিনিউ করা পসিবল নয় এবং আমাকে ওটা প্রোডাক্টটাকে বার করে দিতে হবে। স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স অন ইউএসটি ইজ সিন ইন। স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স কোথায় দেখা যায়? খুবই কমন একটা কোশ্চেন, এটা হচ্ছে হাইড্রাটিডিফর্ম মোলের ক্ষেত্রে আমরা স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স দেখতে পাই। The Heimlich maneuver abdominal thrust is used for a client who has. Heimlich maneuver আমরা কোথায় ইউজ করি? যেখানে আমাদের এয়ারওয়েতে মানে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কিছু আটকে যায়, সেই জায়গাটায় আমরা হিমলিচ ম্যানুভার ইউজ করি। তাহলে এটা ব্লকড এয়ারওয়েটাকে ক্লিন করার জন্য মানে ক্লিয়ার করার জন্য হিমলিচ ম্যানুভার ইউজ করা হয়। What is the legal term for intentionally touching of patient's body without consent is term?
যদি আমরা কোনো পেশেন্টের বডিকে ইন্টেনশনালি টাচ করি কনসেন্ট ছাড়া, তখন সেটাকে কি বলবো? নেগলিজেন্স, অ্যাজল, ব্যাটারি এবং ম্যাল প্র্যাকটিস। তাহলে যদি টাচ করা হয় তখন সেটাকে আমি ব্যাটারি বলবো, আর যদি টাচ না করা হয় শুধু কথা বলে কাউকে আমি ইন্টেনশনালি খারাপ কথা বলছি সেরকম কিছু, তখন সেটাকে আমি অ্যাজল বলবো। হুইচ কন্ডিশন ডেসক্রাইবস অ্যান অ্যাবনর্মাল ল্যাটারাল ডেভিয়েশন অফ ভার্টিব্রাল কলাম? যদি ল্যাটারাল ডেভিয়েশন হয় তখন সেটাকে কি বলবো? তাহলে ল্যাটারাল ডেভিয়েশন হলে বলেছিলাম যেটা এস শেপ হয়ে যায় সেটাকে স্কোলিওসিস বলা হয়। আর লর্ডোসিসে হচ্ছে লাম্বার স্পাইন, এবং লাম্বার স্পাইনের ক্ষেত্রে এটা অ্যান্টেরিয়ার কার্ভেচার হয়ে যায়, এর ফলে ওই উপরের স্পাইনটা পেছন দিকে, তার জন্য লর্ডের মতো হাঁটতে থাকে। আর কাইফোসিসের ক্ষেত্রে হচ্ছে থোরাসিক স্পাইন, থোরাসিক স্পাইনের ক্ষেত্রে থোরাসিক স্পাইনটার পোস্টেরিয়র কার্ভেচার হয়, যেই কারণে মানুষটা সামনের দিকে ঝুঁকে হাঁটে। বেশ। আচ্ছা, লাম্বার পাংচার দ্য নিডল ইজ কমনলি ইনসার্টেড বিটুইন হুইচ ভার্টিব্রা? এখানটায় হচ্ছে লাম্বার পাংচারে কোথায় আমরা নিডল ইনসার্ট করব? তাহলে এটা L3 L4 হবে। L3 L4 হচ্ছে আমাদের প্রেফার সাইট। দ্য এনিমা গিভেন টু রিলিভ গ্যাসিয়াস ডিস্টেনশন ইজ হুইচ অফ দ্য ফলোয়িং? এনিমা যেখানে আমি দিচ্ছি, এনিমার জন্য আমরা গ্যাসিয়াস ডিস্টেনশনটাকে রিমুভ করার জন্য আমরা কী রকমের এনিমা দিয়ে থাকি? তো এটাকে কার্মিনেটিভ এনিমা বলা হয়, যেখানে গ্যাসিয়াস ডিস্টেনশনকে রিলিভ করা হয়। কোল এনিমা যেটা রয়েছে এটা হচ্ছে বডি টেম্পারেচার কমানোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর অ্যান্টি হেলমেন্থিক এনিমা যেটা, সেখানে আমাদের ওই অ্যান্টি হেলমেন্থ মানে হেলমেন্থের ক্ষেত্রে ওমস ইনফেস্টেশন হলে সেটাকে বার করার জন্য আমরা ইউজ করে থাকি। আর পার্গেটিভ এনিমা যেটা রয়েছে, পার্জেটিভ এনিমা বলা হয়, এটা হচ্ছে ইন্টেস্টিনাল কন্ট্রাকশন করার জন্য বা বাওয়েল ইভাকুয়েশনের জন্য পার্জেটিভ এনিমা ইউজ করা হয়। ক্র্যাকিং সাউন্ড বায়োল্যাটারালি অ্যাট দ্য বেস অফ লাং ইজ রেফার্ড অ্যাজ? তাহলে লাংসের নিচের দিকে যে সাউন্ড হচ্ছে এবং এটা ক্র্যাকলিং সাউন্ড, তো এটাকে কি বলা হবে? এটাকে রেলস বলা হয়। দ্য নার্স নিডস টু ড্যাশ হোয়াইল লিফটিং অর ক্যারিং হেভি অবজেক্ট। নার্স কি করবে? কিপ দ্য নিজ ক্লোজ টু ইচ আদার, এটা আমরা করবো না। মেনটেন আ ওয়াইড বেস অফ সাপোর্ট, এটা আমরা করি। ওয়াইড বেস অফ সাপোর্ট ইউজ করি যখন হেভি অবজেক্টটাকে আমাদেরকে ক্যারি করতে হয় বা লিফট করতে হয়। বেন্ড দ্য ব্যাক পারপেন্ডিকুলার টু দ্য বডি, আমরা ব্যাককে বেন্ড করি না, আমরা নি থেকে বেন্ড করি। আর হোল্ড অবজেক্টস অ্যাওয়ে ফ্রম দ্য বডি, এটা হচ্ছে যে যখন আমি ভারী জিনিস বহন করছি তার জন্য এইটা চলে না, এটা হচ্ছে যে স্টেরাইল বা আনস্টেরাইল এই ব্যাপারটার জন্য আমরা শরীর থেকে অনেকটা দূরে ধরি জিনিসটাকে, যে কোনো নোংরা জিনিসকে যখন ক্যারি করছি বা কোনো ভারী কোনো স্টেরাইল জিনিসকে ক্যারি করছি তখন। তো এটা ওই ক্যারিং অবজেক্টসের ক্ষেত্রে এই পয়েন্টটা যায় না, তাহলে এখানে অ্যান্সার হবে মেনটেন আ ওয়াইড বেস অফ সাপোর্ট। Nurse should instruct a patient with diabetes that symptoms of hypoglycemia include. Hypoglycemia symptoms এর মধ্যে কোনটা পড়বে? Hot, dry skin, rapid pulse, thirst, cool skin, sweating, headache, constipation, increase in weight or hunger, nausea, fruity breath odor আর diarrhea। তাহলে ডায়াবেটিস রয়েছে, তার সাথে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তাহলে হাইপোগ্লাইসেমিয়া হওয়া মানে সুগার কমে যাওয়া, তাহলে এখানে হাত পা ঠান্ডা হয়ে যাবে, ঘাম বেরোবে এবং মাথা ধরে যাবে, তাহলে আমি কুল স্কিন, সোয়েটিং এবং হেডেক এখানে পাবো। Which of the most important tests the nurse should check to determine whether a transplanted kidney is working? একটা আমি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছি, তাহলে সেই কিডনিটা কাজ করছে কিনা সেটা বোঝার জন্য আমি কি টেস্ট করব? তাহলে WBC সেল কাউন্ট, সিরাম ক্রিয়েটিনিন লেভেল, রেনাল আল্ট্রাসাউন্ড আর 24 আওয়ার ইউরিন আউটপুট। তাহলে আমরা নর্মালি কিডনির ফাংশন জানার জন্য সিরাম ক্রিয়েটিনিন লেভেল দেখে থাকি, যে ক্রিয়েটিনিনের ভ্যালু থাকলে ঠিকঠাক থাকলে তাহলে আমার কিডনি ঠিকমতো কাজ করছে। তাহলে এখানে আমি দেখছি যে সিরাম ক্রিয়েটিনিন লেভেল দেখব, এবং সেটা দেখলে বুঝতে পারবো যে আমি যে নতুন কিডনিটা ট্রান্সপ্ল্যান্ট করেছি সেটা প্রপারলি কাজ করছে কিনা। Patient is admitted with hematuria, oliguria and hypertension. The most likely diagnosis is পেশেন্টের হিমাচুরিয়া হচ্ছে, অলিগুরিয়াও রয়েছে এবং হাইপারটেনশনও রয়েছে, এটার ডায়াগনোসিস কি হবে? নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস, তার সাথে রয়েছে ইউটিআই। তাহলে প্রথম তিনটে অপশনই আমার কাছে যথেষ্ট কনফিউজড হওয়ার জন্য, কারণ এখানে হিমাচুরিয়া রয়েছে যেখানে ব্লিডিং হচ্ছে, তারপরে এখানে আমার অলিগুরিয়া রয়েছে, অলিগুরিয়ার সাথে সাথে আবার হাইপারটেনশনও রয়েছে। এবার কনফিউশন হবে যে নেফ্রোটিক সিনড্রোম হবে না গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে নাকি নেফ্রাইটিক হবে। দেখো, হিমাচুরিয়া মানে ইউরিনের মধ্যে ব্লাড পাচ্ছি, অলিগুরিয়া মানে ইউরিনের আউটপুট কমে গেছে, এবং হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার বেশি, এবং তার সাথে সাথে আমরা একটুখানি ইডিমাও পাবো, এবং এগুলো হচ্ছে আমার নেফ্রাইটিক সিনড্রোমের ক্লিনিক্যাল সাইন্স। ঠিক আছে। আচ্ছা, বাকি নেফ্রোটিক সিনড্রোম যেটা রয়েছে, নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে প্রোটিন ইউরিয়া থাকতো, কিন্তু এখানে সেটা আমাকে বলেনি, তাহলে প্রোটিন ইউরিয়া নেই মানে নেফ্রোটিক সিনড্রোম হলো না। হলো। আচ্ছা, বাকি হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে ইনফ্লামেশন অফ গ্লোমেরুলি, এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে যে যেখানে গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে নেফ্রাইটিক সিনড্রোম হয়,
ঠিক আছে, তাহলে গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য নেফ্রাইটিক সিনড্রোম হবে। তাহলে দুটো অপশনই যদি থাকে তাহলে নেফ্রোটিক সিনড্রোমটা হচ্ছে আমার ডিজিজ, এবং সেটা হচ্ছে কোথা থেকে, সেটা গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে হচ্ছে। তাহলে দুটো অপশন যদি আমার হয় তাহলে এখানে আমাকে ডায়াগনোসিস জানতে চেয়েছে, তাহলে ডায়াগনোসিস হচ্ছে যে নেফ্রাইটিক সিনড্রোম এবং সেটার কারণ গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। বুঝতে পারলে? আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা, সেখানে তো আমরা পেনফুল ইউরিনেশন পাবো, লোয়ার অ্যাবডোমিনাল পেন পাবো, এগুলো থেকে বুঝতে পারবো। The nurse caring for a client with full thickness burn to the lower half of the torso and the lower extremities. During the emergent phase of injury, the primary nursing diagnosis would focus on, তাহলে একটা আমার ফুল থিকনেস বার্ন এসছে লোয়ার টর্সো এবং লোয়ার এক্সট্রিমিটিজে, লোয়ার হাফ অফ টর্সো লোয়ার এক্সট্রিমিটিজে, তাহলে ইমার্জেন্ট ফেজে আমার মেন যে ফোকাস কোথায় থাকবে, পেনে থাকবে, ফ্লুইড ভলিউম ডেফিসিট, ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ নাকি ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স। তাহলে এখানে ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স বা গ্যাস এক্সচেঞ্জ হবে না, কারণ আমার চেস্ট যে পার্টটা সেটা ইনভলভ হয়নি। তাহলে এই দুটো অপশন সি আর ডি হলো না। বাকি রয়েছে পেন এবং ফ্লুইড ভলিউম ডেফিসিট। যে কোনো পেন ফুল থিকনেস বার্নের ক্ষেত্রে আমরা যে 3rd ডিগ্রি বার্ন পড়লাম একটু আগেই, সেখানে আমি বললাম যে পেন থাকে না। তাহলে এখানে আমার মেন ফোকাস থাকবে ফ্লুইড ভলিউম ডেফিসিটের দিকে। Exchange blood transfusion in term baby is required in pathological jaundice where bilirubin level is more than, বিলিরুবিন লেভেল কতর বেশি হলে আমরা এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন করে থাকি। তো এটা হচ্ছে তোমার 20 mg/dl এর থেকে যদি বেশি হয় তাহলে আমরা ইবিটি করব, এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন করব। দ্য রেকমেন্ডেড অ্যান্টিনেটাল ভিজিট ফর প্রেগনেন্ট ওমেন ইন ইন্ডিয়া আর, প্রেগনেন্ট ওমেনদের জন্য আমরা কতগুলো অ্যান্টিনেটাল ভিজিট করে থাকি। অপশন হচ্ছে 4 ভিজিট, যেটা হচ্ছে প্রেগনেন্সি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা এবং তারপরে একটা টার্মে। আচ্ছা, আর ওয়ান্স আ মান্থ, ওয়ান্স ইন 2 মান্থ আর এভরি 2 উইকস। তাহলে এখানে হচ্ছে একটা 4 উইকস যেটা হয় সেটা হচ্ছে রেকমেন্ডেড অ্যান্টিনেটাল ভিজিট, মানে মিনিমাম 4টে ভিজিট আমাকে করতেই হবে। The number of all current cases of a disease at one point of time is called, তাহলে অফ অল কারেন্ট কেসেস আমি দেখছি এবং অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইমে আমি দেখছি, তাহলে এটা কি হবে, পয়েন্ট ইনসিডেন্স, পয়েন্ট প্রিভেলেন্স, টাইম প্রিভেলেন্স নাকি পিরিয়ড প্রিভেলেন্স। তাহলে যেখানে আমি অ্যান্টিনেটাল ভিজিট করছি এবং সেখানে প্রেগনেন্ট ওমেন, এটা হচ্ছে কারেন্ট কেস বলেছে, কারেন্ট কেস মানে অল ওল্ড প্লাস নিউ কেস, তাই তো? তাহলে ওল্ড প্লাস নিউ এই সমস্ত কেসগুলোকে আমরা দেখছি এবং একটা পয়েন্ট অফ টাইমে দেখছি, তাহলে এটাকে আমি পয়েন্ট প্রিভেলেন্স বলবো। প্রিভেলেন্সে আমরা ওল্ড প্লাস নিউ সমস্ত কেস দেখি, আর যেটা পিরিয়ড প্রিভেলেন্স রয়েছে সেখানে একটা টাইম পিরিয়ড ধরে আমি দেখি, তাহলে এটা হচ্ছে তোমার পয়েন্ট প্রিভেলেন্স। নেক্সট হচ্ছে নীতি আয়োগ ওয়াজ এস্টাবলিশ উইথ হুইচ অফ দ্য ফলোয়িং এমস, নীতি আয়োগ কোন এমটাকে নিয়ে হচ্ছে এস্টাবলিশ হয়েছে। অপশন রয়েছে টু ইমপ্রুভ ইন্ডিয়ান ইকোনমি, টু অ্যাচিভ সাস্টেনেবল গোলস, টু ইরাডিকেট কমিউনিকেবল ডিজিজ এবং টু অ্যাচিভ হাই লিটারেসি রেট। তাহলে নীতি আয়োগ যেটা রয়েছে এটা সাস্টেনেবল গোলগুলোকে অ্যাচিভ করার জন্য ডেভেলপ করা হয়েছে। এক্সরে স্টাডি অফ ফ্যালোপিয়ান টিউব ইজ নোন অ্যাজ, এক্সরে স্টাডি অফ ফ্যালোপিয়ান টিউবকে কী বলা হয়, এটাকে সালফিঙ্গোগ্রাফি বলা হয়। Type of abruptio placenta in which after separation of the placenta some amount of blood collects internally and some amount of blood comes out of the cervical canal externally. It is termed as, তাহলে abruptio placenta বলেছে যেখানে আমরা পেনফুল ব্লিডিং পাই, তাই তো? তাহলে এখানে বলছে যে সেপারেশন অফ প্লাসেন্টা হয়েছে, কিছুটা অ্যামাউন্ট অফ ব্লাড হচ্ছে প্লাসেন্টার ব্যাকে রয়েছে ইন্টারনালি এবং কিছুটা অ্যামাউন্ট অফ ব্লাড বাইরে বেরিয়ে আসছে। তাহলে এটা কীরকম হবে, রিভিল টাইপের ক্ষেত্রে আমরা বলি যেখানে ব্লাড বাইরে বেরিয়ে আসছে এক্সটার্নালি, কনসিল টাইপের ক্ষেত্রে আমরা বলি যেখানে ব্লাড অলরেডি সেখানে ইন্টারনালি প্রেজেন্ট রয়েছে, আর যদি দুটোই একসাথে প্রেজেন্ট থাকে তখন আমরা সেটাকে মিক্স টাইপ বলি। তাহলে এখানে অ্যান্সার হবে মিক্স টাইপ। তাহলে 100 মার্কসের কোশ্চেন কমপ্লিট হলো। কেমন লাগলো তোমাদের জানিও, কোশ্চেনগুলো কি ঠিকঠাক ছিল, তোমরা কতগুলো অ্যান্সার করতে পারলে, পরীক্ষা তো একদমই সামনে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।